Hello all of the viewers, আজকে ফিজিক্স 2 দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশটা শেষ করে দেব। এখানে ফিজিক্স 2 দ্বিতীয় চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে পদার্থের উপর তাপের প্রভাব। এটা হচ্ছে আমাদের পদার্থের উপর তাপের প্রভাব। আজকে ফিজিক্স 2 সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসটা দিয়ে সেকেন্ড ক্লাস শুরু করব। দেখি কতটুকু পর্যন্ত পড়ানো যায়। এখানে তো অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতেছি এবং এগুলা প্রায় পরীক্ষায় আসে। এখানে প্রথম টপিক যেটা সেটা হচ্ছে পরিবহন, পরিচালন এবং বিকিরণের মধ্যে পার্থক্য কী। প্রথমে আসা যাক, পরিবহন, পরিচালন এবং বিকিরণ বলতে আমরা কি বুঝি। পরিবহন হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে। কঠিন পদার্থকে আমরা যখন তাপ প্রয়োগ করি তখন তার অণুগুলা পরিবহন প্রক্রিয়ায়, অণুগুলোর ভিতর দিয়ে পরিবহন প্রক্রিয়ায় তাপ প্রবাহিত হয়। এখন প্রক্রিয়াটা কীরকম আমি সেটা বুঝিয়ে দিচ্ছি একটা ডায়াগ্রামের মাধ্যমে। পরিবহন প্রক্রিয়া, পরিবহন প্রক্রিয়া, এই পরিবহন, পরিচালন এবং বিকিরণ প্রক্রিয়াগুলো ভালোভাবে বুঝলে এটার পার্থক্যটাও বুঝতে পারবে, না হলে পার্থক্যটা মুখস্থ করতে হবে। পরিবহন, পরিচালন এবং বিকিরণ প্রক্রিয়াগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, পরিবহন প্রক্রিয়া হচ্ছে কোনো একটা ধাতব কঠিন পদার্থের মধ্যে আমরা যখন তাপ প্রয়োগ করি, আমরা জানি কি যে কোনো পদার্থ অসংখ্য অণু দ্বারা গঠিত। তাহলে এটা যদি একটা ধাতব কঠিন পদার্থ হয় তাহলে এখানে আমি কয়েকটা অণু কল্পনা করতেছি, এভাবে তিনটে অণু কল্পনা করতেছি। তাহলে এটাকে যদি এদিকে যদি আমি তাপ প্রয়োগ করি তখন প্রথমে এই অণুটা উত্তপ্ত হবে। এই অণুটা উত্তপ্ত হয়ে এটা ভাইব্রেশন করবে চারিদিকে, উপরে নিচে বামে ডানে চারিদিকে ভাইব্রেশন করবে। এটা ভাইব্রেশন করার সাথে সাথে এটা এই পার্শ্ববর্তী অণু যেটা আছে, পার্শ্ববর্তী অর্থাৎ এটা ভাইব্রেশন করে যখন এদিকে আসবে তখন এটা পার্শ্ববর্তী অণুর সাথে একটা কলিশন হবে। পার্শ্ববর্তী অণুকে সে কি করবে, ধাক্কা দেবে। এই অণুটা এই অণুকে ধাক্কা দেবে। তাহলে এই অণুটা যদি এই অণুকে ধাক্কা দেয়, এটা হচ্ছে এটা এই অণু যেহেতু উত্তপ্ত হলো তাহলে এটা তাপমাত্রা বেশি, এটা তাপমাত্রা কম। আমরা জানি যে তাপ বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা থেকে ধাবিত হয়। তাহলে তাপটা এই অণু থেকে এই অণুতে আসবে। এর মধ্যে যে তাপ আছে সে তাপটা এই অণু থেকে এই অণুর মধ্যে চলে আসবে। তখন এটা উত্তপ্ত হয়ে যাবে। এটা উত্তপ্ত হয়ে পার্শ্ববর্তী অণুকে ধাক্কা দেবে। তখন পাশের যে অণু আছে সেটার সাথে যখন আঘাত হবে তখন এটা তো শীতল অণু, এটা উত্তপ্ত অণু, তখন তাপটা এখান থেকে এখানে আসবে। ঠিক এটাও ঠিক উত্তপ্ত হয়ে পার্শ্ববর্তী অণুকে কি করবে, ধাক্কা দেবে। তখন তাপটা এখান থেকে এখানে আসবে। তাহলে তাপটা ধীরে ধীরে এই দণ্ডের, এই ধাতব দণ্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসবে। তাহলে এখানে প্রক্রিয়াটা হচ্ছে কি, প্রক্রিয়াটা হচ্ছে অণুর কম্পন। অণুর কম্পনের ফলে তাপটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে। এই প্রক্রিয়াটা হচ্ছে পরিবহন প্রক্রিয়া। এরপর আসা যাক পরিচালন প্রক্রিয়া। পরিচালন প্রক্রিয়া, পরিচালন প্রক্রিয়া হয় যে তরল পদার্থের মধ্যে। কিভাবে হয় সেটা, আমরা একটা পাত্রের মধ্যে কোনো একটা তরল পদার্থ নিয়ে যখন উত্তপ্ত করব তখন ওই তরল পদার্থের মধ্যে কি থাকবে, অসংখ্য অণু থাকবে। এই অণুগুলা, সব অণুগুলো একসাথে উত্তপ্ত হবে না। প্রথমে যেগুলোতে তাপ সংস্পর্শ হচ্ছে নিচের দিকে সে অণুগুলো উত্তপ্ত হবে।
মনে করলাম যে এই নিচের দিকের অণুগুলো উত্তপ্ত হলো, উত্তপ্ত হয়ে উপরের দিকে চলে আসবে, কেউ উপরের দিকে চলে আসতেছে। তাহলে নিচের দিকের অণুগুলো উত্তপ্ত হয়ে যখন উপরের দিকে চলে আসবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন উপরের শীতল অণুগুলো নিচে চলে আসবে, এই জায়গাটা, এই স্থানটা দখল করার জন্য এখানে চলে আসবে। এই অণুগুলো, যে অণুগুলো উপর থেকে উপরের দিকে শীতল অণু যেগুলো নিচে আসতেছে, এই শীতল অণুগুলো আবার উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠবে, আবার পার্শ্ববর্তী শীতল অণুগুলা, অপেক্ষাকৃত শীতল অণুগুলো নিচে নামবে, সেগুলো আবার উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠবে। তাহলে এখানে ক্রমান্বয়ে অণুগুলার স্থান ত্যাগের ফলে সব অণুগুলো একসাথে উত্তপ্ত হয়ে যাবে একসঙ্গে, তখন তরলটা আস্তে আস্তে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে পরিচলন প্রক্রিয়া দেখা যাচ্ছে যে কি অণু কি হয়, অণু সঞ্চালিত হয়, কিন্তু পরিবহন প্রক্রিয়া অণুগুলো সঞ্চালিত হয় না। পরিবহন প্রক্রিয়া অণুগুলো তার নিজের জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র কম্পিত হয়, আর এখানে অণুগুলো উত্তপ্ত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এরপর আসতেছে বিকিরণ প্রক্রিয়া। বিকিরণ প্রক্রিয়াটা কিরকম? বিকিরণ প্রক্রিয়াটা হচ্ছে, যেমন সূর্য থেকে তাপ আমাদের পৃথিবীতে আসে, সূর্যের এই তাপ পৃথিবীতে আসার সময় প্রথমে এটা বায়ুশূন্য স্থান ভেদ করে বায়ুশূন্য স্থান দিয়ে সূর্যের তাপটা আসার সময় সেটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে আসে। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে সেটা আলোর বেগে আসবে, যখন বায়ুমণ্ডলে প্রবেশ করবে তখন সেটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, এটা আবার তাপে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে পৃথিবীর পৃষ্ঠে এসে পড়ে। ব্যাপারটা আমি যদি ডায়াগ্রাম দিয়ে দেখাই, ঠিক এরকম। এটা মনে করলাম যে আর্থ আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের সূর্য, এই সূর্যটাকে এদিকে দেখাচ্ছি, সান। এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের স্তর, এই স্তরটা হচ্ছে বায়ুমণ্ডল, এটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। তাহলে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গার ভিতর দিয়ে সূর্য থেকে যে তাপ নির্গত হয়, এই তাপটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে আসবে। এখানে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে যখন বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তখন বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এটা আবার তাপে রূপান্তরিত হবে, তাপে রূপান্তরিত হবে পৃথিবীতে। তাহলে এখানে সেটা হয়ে যাচ্ছে যে তাপ, এখানে সেটা কি হয়ে যাচ্ছে, তাপ হয়ে যাচ্ছে। কিন্তু সূর্য থেকে তখন বেরিয়ে আসতেছে, তখন সেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে তাপ যখন কোনো বায়ুশূন্য স্থানের ভিতর দিয়ে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে প্রবাহিত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, বিকিরণ প্রক্রিয়া। বিকিরণ প্রক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য আছে। বিকিরণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে দেখি, তাপ আলোর বেগে আসবে, অর্থাৎ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে তাপটা যখন আসবে, তখন এটার বেগ হবে যে আলোর বেগ, c=3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আলোর বেগে আসবে তখন। আর তাপটা তখন তরঙ্গ আকারে আসবে। তরঙ্গ আকারে কিরকম, এদিকে বৃহত্তর আকারে যদি দেখে এরকম, এইভাবে তরঙ্গ আকারে আসবে। সেটা তখন এটার একটা নির্দিষ্ট কি থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, কম্পাঙ্ক থাকবে, ফ্রিকুয়েন্সি থাকবে, অর্থাৎ একটা তরঙ্গে যা যা থাকার তা সবকিছুই আমরা পাবো। এই যে বিকিরণের ধর্মসমূহ লিখো, এটা তোমরা শিখবে, এটা পরীক্ষা আসে। বিকিরণের ধর্ম, বিকিরণের ধর্মসমূহ, বিকিরণের ধর্মগুলো কি কি, এটা পরীক্ষা আসে। বিকিরণ তাপ আলোর মতো শূন্য স্থান দিয়ে চলাচল করতে পারে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আলোক রশ্মির মতো বিকিরণ তাপ সরলরেখায় যায়। আলো যেরকম সরলরেখায় যায়, বিকিরণ প্রক্রিয়াও ঠিক সরলরেখায় যায়।
আলোক রশ্মির মধ্যে বিকিরণ তাপ ও ব্যস্ত অনুপাতিক সূত্র মেনে চলে। বিকিরণ তাপ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এগুলো হচ্ছে বিকিরণ তাপের বৈশিষ্ট্য। এখান থেকে এবার এই প্রশ্নটা তোমরা শিখবে, পরিবহন পরিচালনা বিকিরণের মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নটা বড় প্রশ্ন হিসেবে আসে পরীক্ষা, হ্যাঁ, এটাই একেবারে রচনামূলক প্রশ্ন হিসেবে আসে। তোমরা এটা অবশ্যই শিখবে। এই যে পরিবহন পরিচালন এবং বিকিরণের মধ্যে পার্থক্য, এটা একেবারে রচনামূলক প্রশ্ন হিসেবে আসবে। এখন বুঝতে পারবে, এখন পার্থক্যটা তোমরা বললে বুঝতে পারবে, যেহেতু আমি পরিবহন পরিচালনা এবং বিকিরণ প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করছি, এগুলো কিভাবে সংগঠিত হবে। এইবার আসতেছে তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা জিনিসটা কি? তাপ পরিবাহিতা হচ্ছে এক এক পদার্থের মধ্য দিয়ে তাপ এক একভাবে পরিচালিত হয়। সাধারণত ধাতব পদার্থের মধ্য দিয়ে তাপ যেভাবে প্রবাহিত হয়, অধাতব পদার্থের মধ্য দিয়ে তাপ সেইভাবে প্রবাহিত হয়। আবার ধাতব পদার্থ অনেক ধরনের হয়, যেমন লোহা থাকতে পারে, অ্যালুমিনিয়াম থাকতে পারে, দস্তা থাকতে পারে, কপার থাকতে পারে, সিলভার থাকতে পারে, তামা থাকতে পারে, গোল্ড থাকতে পারে। সব ধাতব পদার্থের মধ্য দিয়ে তাপ একইভাবে প্রবাহিত হয় না। ধর্ম অনুযায়ী এক পদার্থের মধ্য দিয়ে খুব দ্রুত যায়, আরেক পদার্থের মধ্যে দিয়ে ধীরে ধীরে যায়। তাহলে এই যে বিভিন্ন পদার্থের ধর্মের জন্য তাপের বেগ অথবা তাপের গতি এক এক রকম হয়ে যায়। এই ধরনের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে বলা হয় যে তাপ পরিবাহিতা। পদার্থের যে বিশেষ ধর্মের জন্য তাপ এক পদার্থে দ্রুত এবং অন্য পদার্থে আস্তে আস্তে উষ্ণ স্থান হতে শীতল স্থানের দিকে সঞ্চালিত হয়, তাকে তাপ পরিবাহিতা বলি। এখন আসা যাক তাপ পরিবাহিতা নিয়ে কতগুলা প্রশ্ন আসে এখানে। তাপ পরিবাহিতা পদার্থের কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে? আমি যে প্রশ্নগুলো সচরাচর পরীক্ষা আসে এবং সহজ, এগুলো নিয়ে আলোচনা করব, যেন তোমরা খুব সহজে শিখে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো। তাপ পরিবাহিতা পদার্থের কোন কোন বিষয়ের উপর তাপ পরিবাহিতা পদার্থের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এখানে একটা ডায়াগ্রাম আছে, আমি ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি। এই ধরনের একটা ডায়াগ্রাম আছে এখানে, এই টাইপের। এটা হচ্ছে একটা ধাতব পদার্থের স্লাইস। আমি ধাতব পদার্থের স্লাইস, এটার মনে করলাম যে এটার এই পৃষ্ঠ দিয়ে তাপ প্রবেশ করে, এই পৃষ্ঠ দিয়ে তাপটা বেরিয়ে আসতেছে। এখানে কি পরিমাণে তাপ প্রবেশ করতেছে টি সময়ে, এবং এখানে দুই দেওয়ালে দুই পৃষ্ঠের তাপমাত্রা, দুই পৃষ্ঠের পুরুত্ব হচ্ছে ডি, এটা হচ্ছে দেখি ডি, ঠিক আছে। তারপর এই পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে টিটেইস, এই পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে টিটেসি, এটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য, অথবা টিটে 1 টিটে 2 হতে পারে। তাহলে যে পৃষ্ঠ দিয়ে তাপমাত্রা প্রবেশ করবে, তাপ প্রবেশ করবে, এই পৃষ্ঠে তাপমাত্রা বেশি হবে, এই পৃষ্ঠের তাপমাত্রা কম হবে, অর্থাৎ এখানে টিটা ইজ গ্রেটার দেন টিটা সি এরকম হবে। এখন এটার ক্ষেত্রফল ধরলাম যে তাহলে এখানে প্রবাহিত তাপ পদার্থের কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে?
প্রবাহিত তাপ হচ্ছে কিউ। এখানে প্রবাহিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেটা আমি গাণিতিকভাবে বুঝাচ্ছি। প্রথম হচ্ছে 1 নাম্বার, প্রবাহিত তাপ কিউ সমানুপাতিক দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য থিটা এইচ মাইনাস থিটা সি, দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। 2 নাম্বার হচ্ছে প্রবাহিত তাপ ক্ষেত্রফলের সমানুপাতিক। এরপর 3 নাম্বার হচ্ছে প্রবাহিত তাপ দুই পৃষ্ঠের পুরুত্বের সময়ের সমানুপাতিক। এরপর হচ্ছে প্রবাহিত তাপ দুই পৃষ্ঠের পুরুত্বের ব্যস্তানুপাতিক। এই এখন আমরা সবগুলো রাশিকে যদি একসাথে যদি লিখি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এখানে আর একটা 5 নাম্বার আছে, সেটা গাণিতিক রাশি না, সেটা হচ্ছে দেখি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা কথা। সেটার মধ্যে বলা হচ্ছে দেখি প্রবাহিত তাপ পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ এটা প্রবাহিত তাপ কিউ পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ যদি অ্যালুমিনিয়াম হয় সেটার ধর্ম একরকম, লোহা হলে ধর্ম একরকম, তারপরে পিতল হলে ধর্ম একরকম, সিলভার হলে ধর্ম একরকম। এখন প্রবাহিত তাপটা এক এক পদার্থের ভিতর দিয়ে এক একভাবে যায়, কোনো পদার্থের ভিতর দিয়ে দ্রুতভাবে যাবে, কোনো পদার্থের মধ্য দিয়ে ধীরে ধীরে যাবে, ওইটাই বোঝাচ্ছে। এখন আমরা সবগুলো রাশিকে যদি একসাথে যদি লিখি, 1 2 3 4, কিউ সমানুপাতিক থিটা এইচ মাইনাস থিটা সি ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমরা কিউ ইজ ইকুয়াল টু কে থিটা এইচ মাইনাস থিটা সি টি ডিভাইডেড বাই টি, এইটা এই রাশি মানটা আমরা পাই। এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এই কে এটাকে বলা হয় যে থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবহনাঙ্ক বলা হয় এটাকে। এতটুকু পর্যন্ত গাণিতিক সমীকরণ। এটা প্রমাণ করতে যে পরীক্ষায় যে প্রমাণ করো যে কিউ ইজ ইকুয়াল টু এত। এখন আসা যাক তাপ পরিবহনাঙ্ক কে ইজ ইকুয়াল টু কত হবে। কে সমান হচ্ছে যে এখানে কেটা হচ্ছে কি তাপ পরিবহনাঙ্ক, কে হচ্ছে আমাদের এখানে তাপ পরিবহনাঙ্ক। এখন দেখা যাক কে সমান কত। কে সমান হবে যে কিউ ডি ডিভাইডেড বাই থিটা এইচ মাইনাস থিটা সি ইন্টু টি। কে এর মান হচ্ছে এটা। এখন কে এসআই একক যদি লিখি কি আসবে, তাহলে এগুলো আমি বুঝে ফেলতেছি। এগুলো তোমাদের বইতে আছে, বই দেখে শিখে ফেলবে। কে এর এসআই একক তার উপরে হচ্ছে কিউ, কিউটা হচ্ছে কি আমার তাপ পুরুত্ব ক্ষেত্রফল তাপমাত্রার পার্থক্য ইনটু সময়। তাহলে এগুলোর এসআই একক যদি লিখি, তাপের এসআই একক হচ্ছে জুল ইনটু পুরুত্ব।
দূরত্ব মানে দূরত্ব, মিটার, ক্ষেত্রফলের হচ্ছে মিটার স্কয়ার, তাপমাত্রা পার্থক্য হচ্ছে কেলভিন, সময় হচ্ছে সেকেন্ড। তাহলে মিটার মিটার স্কয়ার কাটা গিয়ে মিটার থাকবে এখানে, তাহলে জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি এর এসআই একক। এরপরে আর এখানে একটা প্রশ্ন প্রায় সময় আসে, সেটা হচ্ছে স্টিফেন বোলসম্যান ল, এরপরে নিউটনের শীতলীকরণ সূত্র। এই দুইটা প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় আসে। আমি এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। স্টিফেন বোলসম্যান ল, প্রথমে আসছে যে কি স্টিফেন বোলসম্যান ল। স্টিফেন বোলসম্যান ল এটা রচনামূলক প্রশ্ন হিসেবে আসে। স্টিফেন বোলসম্যান ল হচ্ছে কোনো একটা কৃষ্ণ বস্তু, এই কৃষ্ণ বস্তুকে বলা হয় যে ব্ল্যাক বডি। যেগুলো কৃষ্ণ বস্তু সেগুলোর তাপ বিকিরণ ক্ষমতাও বেশি, তাপ শোষণ ক্ষমতাও বেশি। কৃষ্ণ বস্তু বলতে শুধু কালো বস্তুকে বোঝায় না, যেগুলো কার্বন, যেমন কার্বন একটা কৃষ্ণ বস্তু। এরকম কৃষ্ণ বস্তু গ্রাফাইটও হতে পারে, এরকম কৃষ্ণ বস্তু ডায়মন্ডও হতে পারে। শুধু কালো হলে যে কৃষ্ণ বস্তু হবে এমন কোনো কথা নেই। কার্বনের যে বিভিন্ন রূপভেদ, ওগুলো সবগুলো হচ্ছে কৃষ্ণ বস্তু, ব্ল্যাক বডি। ওই কৃষ্ণ বস্তুর কথা বলা হচ্ছে। স্টিফেন বোলসম্যান নামে একজন বিজ্ঞানী দেখলেন যে কৃষ্ণ বস্তু প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণে তাপ নির্গত করে তা ওই বস্তুর পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক। এটি এখানে স্পষ্ট করে লেখা আছে স্টিফেন বোলসম্যান লর মধ্যে। যে স্টিফেন বোলসম্যান ল সূত্র আর কি, স্টিফেন বোলসম্যান হচ্ছে ওই বিজ্ঞানীর সূত্র। বলা হচ্ছে কোনো একটা কৃষ্ণ বস্তু, মনে করলাম যে এটা একটা কৃষ্ণ বস্তু, এইটা একটা ব্ল্যাক বডি, সেটা ডায়মন্ড হতে পারে বা কার্বন হতে পারে বা গ্রাফাইট হতে পারে, এই ধরনের একটা কৃষ্ণ বস্তু। এই কৃষ্ণ বস্তু এটা একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে মনে করলাম যে ই পরিমাণে তাপ নির্গত করতেছে, ই পরিমাণে তাপ নির্গত করতেছে, এবং এটার পরম তাপমাত্রা হচ্ছে টি। সেই জন্য বলা হচ্ছে যে কি ই সমানুপাতিক পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের, অর্থাৎ টি টু দি পাওয়ার 4 চতুর্থ ঘাত। এটা পাওয়ারকে বোঝাচ্ছে দেখি, পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক। এখানে ই হচ্ছে বিকিরণ তাপ, এটা হচ্ছে যে আমাদের বিকিরণ তাপ। বিকিরণ তাপ, আর এখানে টি হচ্ছে পরম তাপমাত্রা। এটা হচ্ছে পরম তাপমাত্রা, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে যদি সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিই, ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই সিগমা এটাকে বলা হয় যে স্টিফেন ধ্রুবক। স্টিফেন ধ্রুবক বলে এটাকে, সিগমা এটা হচ্ছে যে স্টিফেন ধ্রুবক। এরপরে আমরা এখানে যদি দুইটা কৃষ্ণ বস্তু যদি কল্পনা করি, অর্থাৎ এখানে একটা কৃষ্ণ বস্তু, এটার উপরে আর একটা কৃষ্ণ বস্তু, দুইটা কৃষ্ণ বস্তু কল্পনা করি, এবং এদের তাপমাত্রা পরম তাপমাত্রা হচ্ছে, এটার পরম তাপমাত্রা হচ্ছে T1, এটার পরম তাপমাত্রা হচ্ছে T2। তো সেই ক্ষেত্রে যদি এদের এখানে যদি দুইটা যদি কৃষ্ণ বস্তু হয়,
কিন্তু যদি বস্তুটি কৃষ্ণ বস্তু কিন্তু যদি বস্তুটি আদর্শ কৃষ্ণ বস্তু না হয়, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, বলা হচ্ছে এটা যদি আদর্শ কৃষ্ণ বস্তু না হয়, কৃষ্ণ বস্তু কিন্তু আদর্শ কৃষ্ণ বস্তু না, অর্থাৎ পারফেক্ট ব্ল্যাক বডি না আর কি, তখন সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা লিখব কি, ইজ ইকুয়াল টু স্মল ই সিগমা টি টু দি পাওয়ার 4। এখানে ইটা হচ্ছে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা, এটা হচ্ছে আপেক্ষিক দুইটা হচ্ছে যে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা। এখন এখানে আসা যাক, দুইটা কৃষ্ণ বস্তু যদি একটার উপর আটকে থাকে, ভিতরেটার পরম তাপমাত্রা T1, বাইরেটার পরম তাপমাত্রা যদি T2 হয়, এবং সেই ক্ষেত্রে আমরা লিখব যে ইজ ইকুয়াল টু, এই যে ইজ ইকুয়াল টু সিগমা T1 T টু দি পাওয়ার 4 মাইনাস T2 T টু দি পাওয়ার 4। তখন সমীকরণটা আমরা, এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখব। আর যদি বস্তুর ক্ষেত্রফল যদি এ হয়, তখন লিখবো যে ইজ ইকুয়াল টু এ সিগমা T1 T টু দি পাওয়ার 4 মাইনাস T2 T টু দি পাওয়ার 4। তখন আমরা এটাকে এইভাবে লিখবো সমীকরণ, যদি এটার এই বস্তু এটার ক্ষেত্রফল যদি এ হয় তখন, অর্থাৎ স্টিফেন বোলসম্যান লটাকে বিভিন্নভাবে লিখছে আর কি ওরা। এখানে বলতেছে যে সবগুলাই স্টিফেন বোলসম্যান লর সূত্র। কোনটা কোনটা? এই যে 1 নাম্বার, এরপর হচ্ছে 2 নাম্বার, এরপর হচ্ছে দেখি এটা, এটা হচ্ছে দেখি 3 নাম্বার, এরপর হচ্ছে দেখি এটা 4 নাম্বার। এগুলো সবগুলো স্টিফেন বোলসম্যান লর সূত্র। এরপরে এখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভিনের সূত্র। এটা পরীক্ষা আসে ভিনের সূত্র, নিউটনের শীতলীকরণ সূত্র আছে, ভিনের সূত্র আছে, এগুলো তেমন আসে না, তবে স্টিফেন বোলসম্যান ল এটা আসে। আবার এখান থেকে আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে কি গ্রিন হাউস এবং গ্রিন হাউস প্রতিক্রিয়া। গ্রিন হাউস জিনিসটা কি? গ্রিন হাউস হচ্ছে শীত প্রধান দেশে যেখানে টেম্পারেচার -0 নিচে চলে যায়, অর্থাৎ -20 ডিগ্রি, -50 ডিগ্রি, -20 ডিগ্রি, -12 ডিগ্রি এরকম থাকে, -20 ডিগ্রি পর্যন্ত হয়। এইসব দেশে ওরা শাকসবজি উৎপাদন করতে পারে না, ছোট উদ্ভিদ অর্থাৎ গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মাতে পারে না সেখানে, যার ফলে তারা সবজি চাষের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায় সবজি চাষ করা। তখন তারা করে কি, এক ধরনের কাঁচের ঘর ব্যবহার করে, কাঁচ, অর্থাৎ এগুলো ঘর এক ধরনের কাঁচের দেওয়াল, এরকম আগাগোড়া কাঁচের, সেগুলো এই ধরনের কাঁচের শেড, একদম কমপ্লিট কাঁচ দ্বারা তৈরি। এগুলো এই ধরনের কাঁচের তৈরি ঘর বানিয়ে, মাটির উপর ঘর বানিয়ে, সেখানে ওরা করে কি, এই ধরনের সবজি চাষ করে, এখানে সবজি চাষ করে ওরা। তাহলে এখানে সবজি চাষ করা কিভাবে সম্ভব? এখানে সম্ভব হচ্ছে এই কারণে যে সূর্যের যে তাপ, এখানে সূর্যের তাপ সরাসরি এখানে ভিতরে প্রবেশ করে। এখানে সূর্যের তাপ ভিতরে প্রবেশ করার পর এগুলো মাটির তাপমাত্রা যেহেতু বেশি, মাটির তাপমাত্রা যেহেতু কম,
সূর্যের তাপটা এখানে মাটি টাচ হওয়ার সাথে সাথে সূর্যের তাপের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। তখন এখান থেকে বৃহত্তর তরঙ্গের আলোটা কাঁচ ভেদ করে আর বেরিয়ে আসতে পারে না। অর্থাৎ এই কাঁচগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের আলো এখানে প্রবেশ করতে পারে, কিন্তু বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো এখানে প্রবেশ করতে পারে না। এখানে ভিনের সূত্রটা প্রযোজ্য। ভিনের সূত্রের মধ্যে বলা হচ্ছে ল্যামডা এম ইজ প্রপোর্শনাল টু 1/t। ল্যামডা হচ্ছে কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এখানে তরঙ্গটা যখন যায়, এখানে তরঙ্গটা যখন যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্ত অনুপাতিক হচ্ছে কিসের? পরম তাপমাত্রা। এখানে তাপমাত্রা যেহেতু কম, তাপমাত্রা কম হওয়ার সাথে সাথে তখন এটা তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। কিসের? এই সূর্যের আলো, এটা তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য যখন বেড়ে যাবে তখন এটা কাঁচের দেওয়াল ভেদ করে আর বাইরে আসতে পারে না। তাহলে তাপটা এখানে আবদ্ধ থাকতেছে, যে তাপটা ঢুকতেছে সেই তাপটা আর বেরোতে পারতেছে না। তাহলে এখানে ভিতরে একটা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে। এই উত্তপ্ত পরিবেশের মধ্যে ওরা খুব সহজে সবজির চাষটা করতে পারে। সেই জন্য এগুলোকে বলা হয় যে গ্রিন হাউস। এখন আসতেছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। গ্রিন হাউস প্রতিক্রিয়া বলতে এখানে কি বোঝাচ্ছে? আমাদের বায়ুমণ্ডলটাকেও গ্রিন হাউসের সাথে তুলনা করা হচ্ছে। কিভাবে সেটা আমি বলি। এখন বুঝাবো কি গ্রিন হাউস প্রতিক্রিয়া কেন বলা হচ্ছে। গ্রিন হাউস প্রতিক্রিয়াটা হচ্ছে একটা পৃথিবীর পরিবেশ দূষণ। কিরকম হচ্ছে জিনিসটা? আমাদের এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর উপরে বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস এখানে জমা হতে 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 পৃথিবীটাকে একটা চাদরের মতো ঢেকে রয়েছে। বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা একটু ভারী গ্যাস। এটা পৃথিবীর উপরে চাদরের মতো পৃথিবীটাকে পুরোটাকে আবৃত করে রাখে। তাহলে এখানে সূর্যের তাপ যখন আসবে, সূর্যের আলোটা যখন এখানে প্রবেশ করতেছে, ক্ষুদ্রতর তরঙ্গের সূর্যের আলো প্রবেশ করতেছে, এটা মাটিতে টাচ হওয়ার সাথে সাথে এটা বৃহত্তর তরঙ্গ হয়ে যায়। তখন এটা আর এদিক দিয়ে বেরিয়ে আসতে পারতেছে না। অর্থাৎ সূর্যের তাপটা এখানে পৃথিবী শোষণ করার পর সেটাকে রিফ্লেক্ট করে উপরের দিকে ছেড়ে দিতে পারতেছে না। এটা পৃথিবীর উপরে চাদরের মধ্যে এই যে কার্বন ডাইঅক্সাইডের যে স্তর, কার্বন ডাইঅক্সাইডের স্তরের মধ্যে এটা বাধা পড়ে যাচ্ছে সূর্যের তাপটা, যার ফলে পৃথিবীর তাপমাত্রা ডে টু ডে বৃদ্ধি পাচ্ছে। এবং পৃথিবীর তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, পৃথিবীর যে মেরু অঞ্চলে যে বরফের যে স্তর, বরফের যে পাহাড়, এই বরফের এগুলো হচ্ছে বরফের পাহাড়। এই বরফের পাহাড়ের যেগুলা পাহাড় আকৃতিতে, যেই বরফের স্তূপ আকৃতিতে যে জমা হয়ে আছে, তখন এগুলো তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা যখন বেড়ে যায় তখন সেগুলো গলতে শুরু করে। এগুলো গলে 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 সমুদ্রের পানির পৃষ্ঠের উচ্চতাটা তখন বেড়ে যায়। তখন একটু বন্যা হলে, একটু বৃষ্টি হলে বন্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। অর্থাৎ বন্যায় সমুদ্র সমতলের নিচে দেশ যেগুলো আছে সেই দেশগুলো প্লাবিত হয়ে যায়। এই জিনিসটাকে বলা হয় যে গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্টের মধ্যে আরও অনেক কিছু আছে। যদি পৃথিবীর তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে কী হবে? পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, খরা হয়। এগুলি সবগুলোকে একসাথে বলা হচ্ছে যে গ্রিন হাউস ইফেক্ট। এখানে একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া ব্যাখ্যা করা। এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। এটার আনসারটা লিখতে পারবে যে গ্রিন হাউস প্রতিক্রিয়া কি। বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন ঋতুর পরিবর্তন হচ্ছে, সমুদ্রের পানি গড় উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, নিম্নভূমি প্লাবিত হচ্ছে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে। এগুলি সবগুলো হচ্ছে গ্রিন হাউসের প্রতিক্রিয়া। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক। এখানে আমি যে প্রশ্নের উত্তর, যে প্রশ্নগুলো আলোচনা করছি, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে এবং এটার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আগামী ক্লাসে দিয়ে দেবো। তাহলে ওকে, সবাইকে অনেক ধন্যবাদ।